হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 32,000 মামলার যেটা কলকাতা হাইকোর্ট থেকে ক্লিন চিট পেয়েছেন শিক্ষক শিক্ষিকার মধ্যে, যারা চাকরি ফিরে পেয়েছেন তাদের মধ্যে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে। স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। 9 বছর চাকরি করার পরে তাদের যন্ত্রণা, ব্যথা, যন্ত্রণার যদুগৃহটা সেখান থেকে খানিকটা বেরিয়ে এসেছেন, তাদের মধ্যে আনন্দ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে এই মামলাটি উপর দুটি প্যারামিটার নির্ভর করছে। 2 প্যারামিটার্স আর স্টিল ইনস্টিলড ইন দিস কেস। কোন দুটো প্যারামিটার? না, একটা হচ্ছে এটা কিন্তু এখনও পর্যন্ত ফুল ডিসপোজড হয়ে যায়নি। কেন ডিসপোজড হয়নি? না, শুধুমাত্র হয়েছে অল দি আপিলস কানেক্টেড আর ডিসপোজড অফ, কিন্তু দিস কেস ইজ টোটালি ডিসপোজড অফ হয়নি। কেন হয়নি অনেকে হয়তো জানেন না, আমি একটু জানিয়ে দিই। সিবিআই কিন্তু এখন তদন্ত করছে। সিবিআই কিন্তু তাদের তদন্তকে ফিনিশ করেনি। আবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তারাও কিন্তু তাদের তদন্ত থামায়নি। শুধু কি করেছে না, সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে যেহেতু সিবিআই এবং ইডি নানা রকম দুর্নীতি ধরা পড়েছে, তাই এদের চাকরি চলে যাবে, এদেরকে আবার নতুন করে পরীক্ষা বসতে হবে। আর ডিভিশনাল বেঞ্চ কি বলছে? এই যে রায়টা হলো, এরা বলছে যে ইডি তদন্ত হচ্ছে, তদন্ত হবে, সিবিআই করছে ইনভেস্টিগেশন, ইজ ইন ফুল প্রোগ্রেস, উইল বি ইন ফুল প্রোগ্রেস। কিন্তু এনাদের চাকরি সেই সময়টা থাকবে, অর্থাৎ এনারা চাকরি যেমন করছেন তেমন করুন। যদি ধরা পড়ে যে সিবিআই কোনো চার্জশিট দিল, তা যে সমস্ত ব্যক্তির সঙ্গে চার্জশিট দেবে তাদেরকে অনুমানের, এখানে তো কোনো অনুমান নেই, সেই সমস্ত দে হ্যাভ বিন চার্জশিটেড। তো যাদেরকে চার্জশিট করা হবে তাদেরকে প্রমাণের ভিত্তিতে তাদের চাকরি কিন্তু পরে আবার চলে যাবে। এটা হচ্ছে প্রথম প্যারামিটার। দ্বিতীয় প্যারামিটার হচ্ছে অলরেডি তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় তিনি বলেছেন এটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন। এবং স্বাভাবিক, এর সঙ্গে যেহেতু বঞ্চিত চাকরিজীবীরা আছে, যারা বঞ্চিতরা আছে, যাদের ক্যান্সেলড হয়েছে, যারা যে সমস্ত অ্যাপিলিয়েন্টসরা যারা চাকরি পাওয়ার জন্য একদিন ধরে আশায় বুক পেতেছিল, তারা কিন্তু কখনোই এটাকে ছেড়ে দেবে না। তারা নিশ্চয়ই এটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবেন। তো সেই যখনই সুপ্রিম কোর্টে যাবে, তখন এই যে জাজমেন্টের যে মূল অংশটা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছে মূল অংশতে? এখানে কিন্তু একবারও বলা হয়নি যে দুর্নীতি যে হয়নি, এটা কিন্তু একবারও বলা হয়নি। বলা হয়েছে 264, 96 এটসেট্রা এটসেট্রা, এগুলো নিয়ে অনেকবার আপনারা শুনেছেন। তো এখানে মূল যে ব্যাপারটা কি বলছে, আগে এটা ভালো করে শুনুন, তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি। The effect of any direction for re-examination at this stage would have a dissimilar impact upon the appointees. অর্থাৎ যদি আমরা ডাইরেকশান দেই এই মুহূর্তে তার আবার নতুন করে পরীক্ষার এই অবস্থায়, যেটা কিন্তু শিক্ষকদের বা এই অ্যাপয়েন্টিস যারা অ্যাপয়েন্টেড হয়েছে তাদের উপর কিন্তু একটা বৈসাদৃশ্য, একটা ডিসিমিলার ইম্প্যাক্ট, একটা বৈসাদৃশ্য ফল পড়বে। আর কি বলছি? এনি সাচ ডাইরেকশন ফর রিএক্সামিনেশন উড ফেল টু সিকিউর ফেয়ার প্লে অ্যাট বা ইন অ্যাকশান। অর্থাৎ এই সময় যদি আমরা আবার রিএক্সামিনেশন বা পুনর্পরীক্ষার একটা সিদ্ধান্ত করি বা নির্দেশ দিই, এটা কিন্তু যে স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করবে, ফেয়ার প্লে অ্যাট অ্যাকশান বা ইন অ্যাকশান। এবার কি বলছে? এ জব টেকেন অ্যাওয়ে about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the applicants, and their survival along with their family members would be at stake. অর্থাৎ যদি 9 বছর চাকরি করার পর তাদের চাকরি নিয়ে নেওয়া হয় বা তাদের চাকরি কেড়ে নেওয়া হয়, তাহলে এটা একটা ইনডিসপিউটেবলি
একটা ইনসারমাউন্টেবল ইনকনভেনিয়েন্স, তাদের একটা বিশাল বড় অসুবিধার সৃষ্টি হবে, যে অসুবিধা শুধুমাত্র অ্যাপয়েন্টিজ নয়, তাদের পরিবাররাও উইল বি অ্যাট স্টেক, বিপন্ন হয়ে যাবে। ইন সাচ সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে, অ্যান্ড কনসিডারিং দি এনর্মিটি অফ দি ইম্প্যাক্ট, উই আর নট ইনক্লাইন্ড টু আপহোল্ড দি ক্যান্সেলেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ 3,000 or 32,000 টিচার্স হু হ্যাভ গট ইন দিস পোস্ট ফর লং পিরিয়ড। যে এই কথা দেখুন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইন দিস সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে, অ্যান্ড কনসিডারিং দি এনর্মিটি অফ দি ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্ট মানে তাদের চাকরি চলে গেলে তাদের পরিবার সমস্যায় পড়বে, এই ইম্প্যাক্টের কথা আমরা বিবেচনা করে উই আর নট ইনক্লাইন্ড, অর্থাৎ আমরা এই মুহূর্তে আগ্রহী নই বা প্রবণতা নই বা আমাদের মন এই মুহূর্তে সেই পয়েন্টে নয় টু আপহোল্ড দি ক্যান্সেলেশন, যে ক্যান্সেল করে দেবো সেটাকে আমরা অনুমতি দিচ্ছি না। কেন দিচ্ছি না? না, এই পরিবেশটা বা এই যে কনসিডারিং দি এনর্মিটি অফ দি ইম্প্যাক্ট, এই অবস্থাটাকে বিবেচনা করে, তার মানে এই অবস্থা মানে সহজ ইংরেজিতে বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অর্থাৎ এই অবস্থা মানে এটা কিন্তু নর্মাল ভার্ডিক্ট নয়। অবশ্যই কলকাতা হাইকোর্ট আমার মাথার উপর থাকবে, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, কিন্তু স্বাধীন ভারতের নাগরিক হিসেবে মৌলিক অধিকার নিয়ে আমরা যে কোনো বিষয়ে অ্যানালাইসিস করতে পারি, আমরা ডিসকাশন করতে পারি, ক্রস অ্যানালাইসিস করতে পারি, কোয়ালিফিকেশন করতে পারি, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট। কলকাতা হাইকোর্টের বিচার নিঃসন্দেহে আমাদের শ্রদ্ধেয়, আমরা সেটাকে অবশ্যই মান্য করব, সেটা আমাদের থাকবে মাথার উপর। কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে গ্রাউন্ডটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অর্থাৎ একটা মানবিক দৃষ্টিভঙ্গি। কারণ এখানে পুরো এটা হচ্ছে কনসিডারিং দি এনর্মিটি, এই অবস্থাটাকে আমরা কনসিডার করি এবং উই সেট অ্যাসাইড, এটাকে আমরা সেট অ্যাসাইড করে দিচ্ছি আমরা, মানে অর্থাৎ এই সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেটাকে সেট অ্যাসাইড করে দিচ্ছি। অ্যান্ড অল দি আপিলস কানেক্টেড আর ডিসপোজড অফ, শুধু কিন্তু আপিলগুলো ডিসপোজড হয়ে গেছে, কেস কিন্তু ডিসপোজড হয়নি। তো ফ্রেন্ডস, যখন একটা সুপ্রিম কোর্টে যাবে, কখনো সুপ্রিম কোর্ট কিন্তু আবেগকে গুরুত্ব দেয় না, সেখানে জিরো টলারেন্স, জিরো ইমোশন, জিরো প্যাশান। বাবু আমি চুরি করে নিয়েছি, বাবু আমি চোর ছিলাম, বাবু আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আছে, ইট ডাজেন্ট ম্যাটার। বাবু আমি দুর্নীতি করেছি, আমার ছেলে মেয়ে আছে, আমাকে ছেড়ে দেন, ইট ডাজেন্ট ম্যাটার। এখানে তাহলে হুইচ ম্যাটার্স, না এখানে শুধুমাত্র প্রসেসিং, কোন দুর্নীতি হয়েছে কিনা, দুর্নীতির প্রমাণ হয়েছে কিনা, সেন্ট্রাল এজেন্সিগুলো প্রমাণ দিতে পারছে কিনা, তার উপরে বিচার চলবে। কখনো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দিয়ে একটা বিচার করা, এটা হয়তো এই স্টেজে হয়েছে, কিন্তু কখনোই সুপ্রিম কোর্টে আমরা সুপ্রিম, যেহেতু আমরা ইউটিউবার, আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, বছরের পর বছর ধরে বিভিন্ন কেসগুলোকে হ্যান্ডেল করতে 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 আমাদের একটা আইডিয়া এসে গেছে, বা আমরা একটা মানে খানিকটা বুঝেও গেছি যে এই মামলাটা কী হতে যাচ্ছে বা এর পরিণতি কী হবে। তো সেই পয়েন্ট থেকে আমরা বলতে পারি যে যখন এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে, সেটা সম্পূর্ণ ফাইনাল ভার্ডিক্ট, সেটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু সুপ্রিম কোর্ট। সে বিষয়ে কখনোই বলার অধিকার আমাদের থাকে না, কিন্তু ওই যে বললাম ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমরা যে কোনো বিষয়ে অ্যানালাইসিস করতে পারি, সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে। তো সেই অধিকার নিয়ে বলতে পারি, যখন একটা সুপ্রিম কোর্টে যাবে তখন সেখানে কি দেখা হবে না, এই সিবিআই রিপোর্টটাকে ভালো করে স্ক্যান করা হবে, তারপরে ইডিআই রিপোর্টটাকে ভালো করে স্ক্যান করা হবে। এখানে কি কোনো আর্থিক লেনদেন হয়েছে তার প্রমাণ হয়েছে কি না, এখানে কি কোনো দুর্নীতি হয়েছে কি না, দুর্নীতির প্রমাণ হয়েছে কি না, দুর্নীতি কিভাবে হয়েছে, কত প্রকার হয়েছে, কীরকমভাবে হয়েছে, তার যথাবিহিত তথ্যাদি সব কিছু কিন্তু প্রমাণ এখানে করতে হবে। তখন সেখানে অবশ্যই এসে যাবে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি, ইন্টারভিউ হয়েছে কি হয়নি, ইন্টারভিউ এবং এক্ষেত্রে কীরকমভাবে নাম্বার ডিস্ট্রিবিউট করা হয়েছে, ইন্টারভিউর সমস্ত নাম্বার কি অ্যাপটিটিউড টেস্টে একেবারে কপি অ্যান্ড পেস্ট করা হয়েছে কি না, এখানে কি তার কোনো যে প্যানেল প্রকাশিত হয়েছে কি না। কারণ ভারতবর্ষের বুকে ইউটিউবার হিসেবে যেটুকু, যদি ভুল হয় আমি ক্ষমা প্রার্থী, ইউটিউবার হিসেবে যেটুকু আমরা খবর রেখেছি যে এই 32,000 মামলা হচ্ছে প্রথম মামলা
যেটা কোনো প্যানেল প্রকাশিত হয়নি, যেটা বলা হচ্ছে ডিপিএসসি থেকে প্রকাশ, এটা কিন্তু একটা কখনো ডিপিএসসি থেকে প্রকাশিত মানে এটা প্রকাশিত পারে না, সেটাকে সম্পূর্ণ একটা হতে পারে তার পাবলিক ডোমেনে, এটা কিন্তু পাবলিক ডোমেনে প্রকাশিত হয়নি, এই প্রথম মামলা। তো ফ্রেন্ডস, অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে আমরা চোখ রাখবো, এর পরবর্তী কী হবে অবশ্যই আমি আমার চ্যানেলটিতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।